জলবায়ু ঝুঁকিতে শীর্ষে থাকলেও ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। সম্মেলনে 4 প্রস্তাব নিয়ে সোচ্চার থাকবে ঢাকা। ছয় জেলায় সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন 2 মাসের। অনলাইন গেমস থেকে পাচার হচ্ছে শত কোটি টাকা, রাজস্ব পাচ্ছে না সরকার, নেই নীতিমালা ও নজরদারি। ফেসবুক কোম্পানির নাম মেটা রাখলেন জাকারবার্গ, মেটাভার্স যুক্ত করার পরিকল্পনা পেশ। টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, সেমির আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছে আমি ফারহানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। জলবায়ু ঝুঁকিতে শীর্ষে থেকেও নিয়মিত ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। প্রতি বছর প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় দেশের প্রয়োজন প্রায় 16,600 কোটি টাকা, কিন্তু সে তুলনায় অর্থ ছাড় পাওয়া গেছে খুব কম। এজন্য দুর্বল গবেষণাকে দায়ী করছেন জলবায়ু গবেষকরা। তারা বলছেন, আসন্ন জলবায়ু সম্মেলনে ধনী রাষ্ট্রের বিপরীতে শক্ত তথ্য দিয়ে দাবি জানাতে হবে। কয়েকদিন আগে আকস্মিক বন্যায় তিস্তার পানি ছাড়িয়েছে রেকর্ড সীমা। উত্তরাঞ্চলের খরা আর দক্ষিণের উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাস, লবণাক্ততা। দেশ জুড়েই বাড়ছে তাপমাত্রা। দিন দিন তীব্র হচ্ছে ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর জিডিপির ক্ষতি 2%। এমন পরিস্থিতিতে 31 অক্টোবর থেকে 12 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে COP26 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশের জোট ক্লাইমেট ভার্নাবেল ফোরাম CVF এর গবেষণা বলছে, উন্নত বিশ্বের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের ফল সরাসরি ভোগ করছে বাংলাদেশ। $100 বিলিয়ন ফান্ডের একটা কথা বলেছিল উন্নত দেশগুলি, যে যারা ভিকটিম হবে ক্লাইমেট চেঞ্জের, তাদের দিয়ে তারা যাতে অ্যাডাপ্টেশনের মেজার্স গুলি নিতে পারে বা অ্যাডাপ্টেশন করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা ফাঁকাই রয়ে গেছে। গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রতি বছর বাংলাদেশের প্রয়োজন 16,600 কোটি টাকা, অথচ গত বছর জার্মান থেকে মাত্র 700 কোটি টাকার বাইরে আর কোনো ক্ষতিপূরণ পায়নি দেশ। গবেষণা ও বস্তুনিষ্ঠ তথ্যের অভাবে ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা যাচ্ছে না। যারা আমরা সবচেয়ে বেশি ভিকটিম হওয়ার সম্ভাবনা বেশি, তাদেরকে নিয়ে তথ্যভিত্তিক কথা বলতে হবে। বৈজ্ঞানিক তথ্যভিত্তিক কথা যদি আপনি না বলতে পারেন, আন্তর্জাতিক অঙ্গনে কিছু পাওয়া খুবই দুরূহ ব্যাপার। কারণ আন্তর্জাতিক অঙ্গনে উন্নত দেশগুলির যে গবেষণা, সেটা কিন্তু বৈজ্ঞানিক তথ্যভিত্তিক। আমাদের উন্নয়নশীল দেশটার অনেকটা অভাব রয়েছে। ঝুঁকিতে থাকা 48 দেশ নিয়ে গড়া জোট ক্লাইমেট ভার্নাবেল ফোরামের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে তাই শক্ত অবস্থান নিতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 প্রস্তাব নিয়ে এবারের জলবায়ু সম্মেলনে সোচ্চার থাকবে ঢাকা। তুলে ধরা হবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে প্রবৃদ্ধি হারানোর নানামুখী ক্ষতির দিকগুলো। একই সঙ্গে জলবায়ু তহবিল থেকে জরুরি ভিত্তিতে অর্থ ছাড় পেতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে প্রতি 7 জনে বাস্তুচ্যুত হবেন 1 জন। 2050 সাল নাগাদ বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়াবে 1,30,00,000-এ। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জরিপের এ তথ্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP26-এ তুলে ধরবে ঢাকা। 1 নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। একটি হচ্ছে যে আমরা চাই যে পৃথিবী বাঁচাতে হবে। উই মাস্ট সেভ দিস প্ল্যানেট। আমাদের এইটা, ওনারা না কোনো জায়গায় চলে যেতে পারেন মঙ্গল গ্রহ, কিন্তু আমাদের দিস ইজ দ্য অনলি প্ল্যানেট ফর দ্য গ্রেটার পিপল অফ দি প্ল্যানেট। এর আগে দায়ী ধনী দেশগুলোর প্রতিশ্রুতি ছিল জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় 2020 সালের মধ্যে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দেবে তারা। তবে সে প্রতিশ্রুতি রাখা হয়নি বলছে খোদ জাতিসংঘ। এছাড়া অর্থ ছাড়ের বদলে দেওয়ার নতুন নতুন শর্তেও বিরক্ত ক্ষতিগ্রস্তরা। তিনারা এই ওয়েপন টোপন বানাতে গিয়ে $2300 বিলিয়ন বছরে খরচ। তিনাদের তথ্য, আমরা তো এগুলো তিনাদের থেকে শুনেছি। $2300 বিলিয়ন। আমি বলি এর 5% যদি তিনারা এই অস্ত্র না বানিয়ে, মানুষ মারার জিনিস না বানিয়ে আমার ক্লাইমেট চেঞ্জ, মানুষ পৃথিবীর বাঁচানোর দেন, তাহলে $115 বিলিয়ন হয়ে যায়, আর কোথাও যেতে হবে না।
কিন্তু তিনারা সেটা করেন না, খালি মুখে মুখে বলেন। আমরা আশা করব যে তেনারা এইবারে 100 বিলিয়ন প্লাস প্রতি বছর দিবেন। তারপরেও প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে এবারের সম্মেলনে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেও আশা করছে ঢাকা। আর এর মধ্য দিয়ে আসতে পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একযোগে কাজ করার দিক নির্দেশনা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ গ্রাহ্য করছে না ঢাকা। পশ্চিমা বিশ্ব পরামর্শ দিতে পারে, তবে দেশ তার নিজ নীতিতে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে ব্রিটিশ হাইকমিশনারের বক্তব্যের প্রশংসাও করেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ কূটনৈতিক সংলাপ 26শে অক্টোবর হয়েছে ব্রাসেলসে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব। সেই আলোচনায় উঠে আসে ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গ। এর কিছু ধারার প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন ইউরোপের 27 রাষ্ট্রের এই জোট। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে ঢাকার অবস্থান তুলে ধরেন তিনি। ওনারা অনেক সম্পদ নিয়ে বকবক করবেন, কিন্তু আমরা আমাদের মঙ্গলের জন্য সেটা করব। সো এখানে বলে রাখা ভালো যে ওনারা থ্রেটেনিং দেন। থ্রেটেনিং ইজ নট এনাফ। কারণ আমি যে কাপড় বিক্রি করি, তিনি আমার থেকে কাপড় নেন, আমাকে দয়া করেন না, বাধ্য হয়ে নেন। কারণ তার লোকে কাপড় কিনবে এবং সস্তা দরে ভালো কাপড় করতেই পাবে। সুতরাং ইট ইজ নট দ্যাট ওয়ান ওয়ে। কিংবা ওয়ার্ল্ড ব্যাংক যে আমাকে টাকা দেয়, ইট ডাজ নট মিন সে আমাকে দয়া করেছে। সে টাকা দেয় কারণ তাকে দিতে টাকা না দিলে তার চাকরি চলে যাবে। সাম্প্রতিক দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ভারতের অবস্থানকে সন্তুষ্টজনক বলেন মন্ত্রী। জানান, সরকার নয়, দেশটির কিছু ব্যক্তি রাজনৈতিক কারণেই এ প্রশ্নে বিরূপ মন্তব্য করেছে। আমরা ইনফরমালি ভারতীয় সরকারের সাথে কন্টিনিউয়াসলি ডেইলি ডায়ালগ হচ্ছে এবং কি কি অবস্থা তারা আমাদের বলছেন আমরাও জানি এবং উই আর ওয়ার্কিং টুগেদার। এছাড়া ডিক্যাপ টকে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা নিয়ে বিদেশিরা কথা বলতে পারেন না। ব্রিটিশ হাইকমিশনের এ বক্তব্যের প্রশংসাও করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও রংপুরের সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এ তদন্ত করতে হবে। প্রতিবেদন দিতে হবে 2 মাসের মধ্যে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়। গেল 13 অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রাখার জেরে অন্তত 24 জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। এর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয় হাইকোর্টে। বৃহস্পতিবার দুপুরে এ রিটের শুনানিতে এসব ঘটনায় সরকারের ব্যর্থতা আছে কিনা প্রশ্ন তোলে আদালত। পরে 6টি জেলায় সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং রংপুর এই 6 জেলায় মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনাদেরকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট মহোদয়দেরকে আগামী 60 কার্য দিবসের মধ্যে তদন্ত করে এই পুরো ঘটনার রিপোর্ট মহামান্য হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। শুনানিতে প্রকৃত অপরাধীদের যাতে শাস্তি হয় তা নিশ্চিত করার উপর জোর দেন রিটকারীর আইনজীবী। শুনানি শেষে হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। একজন ব্যক্তি যিনি গত 6 মাস ধরে কারাগারে আছেন, এরকম ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে শুনছি। এটা আমাদের যে এপ্রিহেনশনটা, যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র কিছু নিরীহ মানুষজনকে গ্রেফতার বাণিজ্য করে এই ধরনের ঘটনাগুলো তো থামানো যাচ্ছে না। সত্যিকার অর্থে যারা আসলে ঘটনার সাথে জড়িত থাকেন তারা কোনো সময়ই বিচার হয়ে শাস্তির ভোগার বিষয়টা নিশ্চিত হয় না। ফলে কি হয়, অপরাধীরা উৎসাহিত হয়। ডিসি এবং এসপি কেন তাদের যাদের দায়িত্ব পালনে ফেল করেছে সেটাকে রুল ইস্যু হয়েছে এবং হিন্দু টেম্পল এবং তাদের যে ধর্মীয় উপাসনাগুলো আছে সেগুলোকে কেন দেওয়া হবে না, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে না। স্বরাষ্ট্র আইন, তথ্য প্রযুক্তি, সমাজ কল্যাণ সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান এবং 6 জেলার ডিসিএসপি সহ 19 জনকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কুমিল্লার ঘটনা পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন, বলেন যারা ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যে দলেরই হোক শাস্তি পেতে হবে। 13 অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় শুরু হয় বিতর্ক। পরে সিসিটিভি ফুটেজ দেখে জড়িত অভিযোগে ইকবাল হোসেনকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার কুমিল্লার নানুয়ার দিঘির পাড় পূজা মণ্ডপ পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধর্ম অবমাননার ঘটনা ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। যারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে যুক্ত তারা যে দলেরই হোক শাস্তি পেতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তির মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়, ঠিক সেই শক্তি তারা একটা ইচ্ছাকৃত, তারা কিন্তু পরিকল্পিতভাবে এই কাজটা কিন্তু করেছে এবং তারা যে দলেরই হোক না, আমার দলেরও যদি কেউ করে থাকে সে ওই অপশক্তির আন্ডারে এসে পড়বে এবং তাকেও ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী যোগ দেন আন্তঃধর্মীয় সংলাপে। এতে জেলা প্রশাসক জানান, ধর্ম অবমাননার ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ সুপার জানান, সিসিটিভির ফুটেজ ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো ঘটনা বেরিয়ে আসছে। আমাদের প্রতিটা ঘটনায় আমরা কিভাবে ঘটনাটা দ্রুত ডিটেকশন হলো এবং আসামি যে এটা রেখেছে তাকে আমরা এবং আমাদের যারা এইভাবে অক্লান্ত পরিশ্রম পুরো জিনিসটাই এখন বের হয়ে গেছে। এই ঘটনার পর ধর্ম অবমাননা, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন থানায় মামলা হয়েছে 11টি। এসব মামলায় গ্রেপ্তার ইকবাল সহ 77 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীত মৌসুমে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা আছে, তাই স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে 100% টিকা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে কম্বল ও নগদ অর্থ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। ত্রাণ ভাণ্ডারে 37টি আর্থিক প্রতিষ্ঠান 26.5 লাখ কম্বল ও নগদ 10 লাখ টাকা অনুদান দেয়। অনুষ্ঠানে যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আয়েশি ভাব কাটিয়ে শীতকালে করোনা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বাংলাদেশের সবাইকে একটু সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি, কারণ শীতকাল আসলে একটু ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, আর সর্দি কাশিটা হলেই কিন্তু এই করোনা ভাইরাসটা, এটা তো সাধারণত বলে যে আমাদের সাইনাসের যে মাথা বাসাগারে, তো সেই দিকে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেকে আমি বলবো যে দেশের সব স্তরের মানুষকে আমি আহ্বান করব, মাস্ক পরতে হবে। মাস্ক পরার সাথে সাথে নিজেদের খাদ্য তালিকায় যেমন ভিটামিন সিটা যেন একটু বেশি থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যানবাহন এবং পণ্যের মালিকেরা। সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা দাবি ক্ষতিগ্রস্তদের, তবে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বুধবার মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে 14টি মালবাহী কাভার্ড ভ্যান ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় রোরো ফেরি আমানত শাহ। দুর্ঘটনার পর কয়েকটি বাদে বাকি যানবাহন উদ্ধার হয়নি। তলিয়ে থাকা এসব কাভার্ড ভ্যানে রয়েছে বিপুল পরিমাণ মালামাল। ক্ষতিগ্রস্তরা বলছেন, ডুবে থাকা যানবাহনগুলো উদ্ধারের সময় ইঞ্জিনে ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে মালামালও। 5টা গাড়ি ছিল, 2টা তলে গেছে, 3টা আছে এখনো দেখা যায়। মানে অনেকে বলছে আমি এখানে কেউ হেল্প করেন আমাকে, বলেন গাড়ি আমার টাইমে চাপাই দেন, গাড়ি আমার উদ্ধার গাড়ি কেউ উদ্ধার করতেছে না। তাদের গাফলতির কারণে আজকে এত বড় আমাদের ক্ষতি হবে, তাহলে আমরা কি অপরাধ করছি? তাদের তো টাকা আছে, তাহলে ক্ষতির তারা আমাদেরকে দিয়ে দেয়। কোন প্রকার সহযোগিতা আমাকে যদি না করেন, আমি এই গাড়ি দুটো নিয়ে আমি কখনোই আমার আর বাঁচার সম্ভব না। বিআইডব্লিউটিসি বলছে, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কেউ ক্ষতিগ্রস্ত হবে সেটা সরকারও চাবে না, আমরাও চাবে। সবাই যেহেতু একের প্রায় যারা আছে, যে মালিক উনি গাড়ি চালাচ্ছে তার একটা ক্ষতি হতো, আমরাও চাবো। আমরা এই বিষয়গুলো
ফেরিডুবির ঘটনায় অন্তত ২০ কোটি টাকার মালামাল নষ্ট সহ যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উদ্ধার অভিযান নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরি উদ্ধারের সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং আজ সকালে কাজ আবার শুরু হয়েছে কিনা এবং সেক্ষেত্রে কতটি যানবাহন উদ্ধার করা হলো? আরেকটি জিনিস আমাদেরকে জানাবেন যে ক্ষতিগ্রস্ত মানুষজন যে ক্ষতিপূরণের দাবি করছিলেন সে ব্যাপারে আসলে কর্তৃপক্ষ কি বলছেন? আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে বলি, আপনি দেখেছেন যে কিছুক্ষণ আগে বিআইডব্লিউটিসির যে পরিচালক বাণিজ্য শাখার উনি গতকাল ঢাকা থেকে আসছিলেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলছেন যে যেহেতু এই ফেরি দুর্ঘটনার বিষয়টি একটি শক্তিশালী তদন্ত টিম দিয়ে তদন্ত করা হচ্ছে, সেই তদন্তে যদি এই ফেরি ডুবার ঘটনায় যদি বিআইডব্লিউটিসির মাস্টার বা সুকানি এই ধরনের কারো যদি কোনো গাফলতি থাকে, তাহলে অবশ্যই যে যারা ক্ষতিগ্রস্ত চালক, যানবাহন মালিক এবং যারা পণ্যর যে মালিক আছে তাদের ক্ষতিগ্রস্তের তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা তারা বিবেচনা করবেন, এটা তিনি বলেছেন। আর আপনি জানেন যে আজকে কিন্তু তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটি এর যে হামজা, সেই হামজার যে ডুবুরি দল আছে এই বিআইডব্লিউটি এর, তারপর ফায়ার সার্ভিস, নৌবাহিনীর, তারা কিন্তু একটা যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সেই উদ্ধার অভিযানের আজ তৃতীয় দিন তারা এই কিছুক্ষণ আগে এই উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। আর গতকাল রাতে এটা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছেন। গতকাল আমরা যেটা দেখেছি যে আপনি জানেন যে 14টি কাভার্ড ভ্যান নিয়ে কিন্তু এই রোরো ফেরি। 1 বছর পার হয়ে গেলেও বই ছাপানোর বিল পাচ্ছে না 2 শতাধিক মুদ্রণ প্রতিষ্ঠান। সেই সঙ্গে চলতি বছরের কাজের দরপত্র নিয়ে জটিলতা সহ নানা কারণে বই ছাপানোর গতি অনেকটাই কম বলছেন মুদ্রণ মালিকরা। এই অবস্থায় নির্দিষ্ট সময় বই পৌঁছানো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত বছর 34 কোটির বেশি নতুন বই ছাপায় সরকার। দরপত্রের পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে কভারের অতিরিক্ত ছাপার কাজ করায়, যার বিল এখনো দেয়া হয়নি। এই অবস্থায় এবছর আবারও 35 কোটি বই ছাপানোর কাজ চলছে। মুদ্রণ মালিক সমিতি বলছে গত বছরের বিল না পাওয়া অনেক প্রতিষ্ঠানই ভোগান্তিতে পড়ছে। সেই সঙ্গে দরপত্রে কার্যাদেশও দেয়া হয়েছে দেরিতে। 6-7 বইয়ে 90 দিনের পরে 70 দিন আছে, ওইটাও জানুয়ারি মাসে চলে যায়। এখন সময় কবে? সময় যদি 1 জানুয়ারি হয়, 31 ডিসেম্বর হয়, কোনোদিন সম্ভব না। এনসিটিবিও স্বীকার করছে বিল না দেওয়ার কথা, তবে দ্রুতই এই বিল দেয়া হবে। সেই সঙ্গে এর প্রভাব চলতি বছরের বই ছাপানোর কাজে পড়ার কোনো সুযোগ নেই বলছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অর্থ আপনারা পাবেন, হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে, আর এই টাকাটা অতি সামান্য কভারের পয়সা। এত আমরা যদি প্রত্যেকটা মুদ্রণকারী প্রতিষ্ঠানের কথা ধরি তাহলে তাদের জন্য অতি সামান্য এইটা টাকা, এবং এটার জন্য মুদ্রণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে আমার মনে হয় না। চলতি বছরের বই ছাপার কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। বইয়ের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চলছে বলে জানিয়েছে এনসিটিবি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল গেমস, স্মার্টফোন আছে অথচ গেমস ইনস্টল করা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দেশে অসংখ্য মোবাইল গেমস থাকলেও সরকারি নজরদারি এবং আইনের অভাবে বিদেশি কোম্পানিগুলোর গেমিং পিনকোড ডেভেলপমেন্ট টুলস কেনার অর্থের কোনো রাজস্বই পাচ্ছে না সরকার। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন শুধু গেমস খাত থেকে পাচার হচ্ছে শত শত কোটি টাকা। আহারার হোসেন অর্ণব রাজধানীর একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র। করোনার মহামারীতে ঘরবন্দি থাকার সময় মোবাইল ফোনেই ছিল অর্ণবের একমাত্র খেলার সাথী। সেই অভ্যাস থেকেই এখনও রাত দিন গেমস নিয়েই ব্যস্ত থাকে সে। অর্ণবের মা বলছেন গেমসের আসক্তি তার ছেলেকে খিটখিটে ও রাগী করে তুলেছে। সব থেকে বড় যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ওদের বাচ্চা সুলভ আচরণটা কিন্তু ওদের মধ্যে এখন আর নেই। ওরা এই গেমগুলো খেলে ওদের মধ্যে একটা ম্যাচুরিটি ভাব চলে আসছে, একটু হিংস্র, মানে মারামারি,
তারপরে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এরা। গেমসের আসক্তির কারণে সামাজিক বিকাশ বাধাগ্রস্ত, সামাজিক দক্ষতা তৈরি না হওয়া এবং আচরণের নেতিবাচক পরিবর্তন হয় বলে জানান মনোচিকিৎসকেরা। দেখা দিবে তারা রাতে জেগে থাকছে, দিনে ঘুমাচ্ছে, খাবার টেবিলে খেতে আসছে না, সারাক্ষণ কম্পিউটারের সামনে অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে, মা বাবার সাথে রূঢ় আচরণ করছে। শুধু সামাজিক ও মানসিক ক্ষতিই নয়, মোবাইল দোকানগুলোতে গেমস খেলার জন্য রিচার্জ করা হচ্ছে বৈদেশিক মুদ্রা, যা সম্পূর্ণ অবৈধ। সিআইডি বলছে অনেক কোম্পানি সফটওয়্যার আমদানির আড়ালে মোবাইল গেমসের পিন কোড এবং আপগ্রেডেশন টুলস আনছে। গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ বিদেশে সরিয়ে ফেলছে তারা। গেমিংয়ের মাধ্যমে মানুষের টাকা নিয়ে নেওয়া হচ্ছে এবং এই টাকাটি দেশে থাকছে না, দেশের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন মাধ্যমে যাচ্ছে। এটা হুন্ডি হতে পারে বা ওভার ইনভয়েসিং করে হতে পারে, অথবা ইন দ্য নেম অফ সফটওয়্যার ইম্পোর্ট, এটাও আমরা দেখতে পেলাম। অনলাইন গেমস তদারকির দায়িত্বে থাকা বিটিআরসি বলছে ক্ষতিকারক গেমস বন্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা গুগল অ্যাপস থেকে অনেকেই যেগুলো যেহেতু ফ্রি অ্যাপসগুলো তারা ডাউনলোড করে এগুলো খেলা শুরু করে দেয়। অবশ্য তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন সব গেমস ক্ষতিকারক নয়। অনেক গেমস আছে যা শিশু কিশোরদের বুদ্ধিবৃত্তি বিকাশে দারুণভাবে কাজ করে, তাই ইতিবাচক গেমসের প্রচার ও প্রসারে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি পরামর্শ তাদের। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে মুন্সিগঞ্জে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এই নিয়ে আরো জানাতে মাওয়া মৎস্য আড়ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আপনি আড়তের এই আজকে সকালে আসলে কি পরিমাণ মাছের সংগ্রহ দেখছেন এবং সেই ব্যাপারে ক্রেতা বিক্রেতার সমাগম কেমন দেখছেন? আরেকটি বিষয় জানাবেন যে দামের ক্ষেত্রে আসলে উভয় পক্ষই কি বলছেন এবং সেটির আসলে বাজারের বর্তমান অবস্থানটা কি? দেখুন, আসলে 4 অক্টোবর থেকে 25 তারিখ পর্যন্ত যে টানা 22 দিনের মা ইলিশ নিধনের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা শেষে কিন্তু আমরা দেখেছি যে গতকাল কিন্তু পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে এবং এখানে সকাল থেকেই কিন্তু আমরা মাওয়া মৎস্য আড়তে দেখেছি যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ার কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু অনেকটাই মুখরিত হয়ে উঠেছে মাওয়া মৎস্য আড়ত এবং প্রতি কেজি ইলিশ কিন্তু এখানে আপনার দেখা যায় যে স্বাভাবিক সময়ে যে দামে বিক্রি হয় তার থেকে কিন্তু 2 থেকে 300 টাকা কমে এসব ইলিশ এখানে বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এসব যারা মৎস্য বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন আমাদেরকে যে গেল বছর যে মা ইলিশ ধরার যে নিষেধাজ্ঞাটি 14 অক্টোবর দেয়া হয়েছিল, এটি এই বছর অর্থাৎ 10 দিন আগে দেওয়ার কারণে কিন্তু এখনো আসলে তারা পদ্মায় মা ইলিশ ধরা পড়ছে এবং অধিকাংশ ইলিশের মধ্যেই কিন্তু ডিম রয়েছে। এটি যদি আসলে পূর্ণিমার সময়তে তারা যেটা বলছে যে আরো 10 দিন পরে যদি এই নিষেধাজ্ঞাটি দেয়া যেত তাহলে হয়তো এটি আরো বেশি সফল হতো বলে কিন্তু তারা মনে করছেন। আমরা সকাল থেকে কিন্তু এই যে মাওয়া যে মৎস্য আড়ত রয়েছে সেখানে ঘুরে দেখেছি, এখানে কিন্তু প্রতিটি বাজারে ইলিশের কিন্তু একেবারেই সয়লাভ হয়েছে। আমরা সকালে কিন্তু এই আড়তে প্রায় 2 কেজি ওজনের ইলিশও কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি এবং প্রতি কেজি ইলিশ কিন্তু এখানে 800 থেকে 900 টাকা এবং বড় যে ইলিশগুলো রয়েছে 1.5 থেকে 2 কেজি ওজনের সেইগুলো কিন্তু আমরা এখানে প্রায় 1100 থেকে 1250 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। তাই ক্রেতাদের হাতের নাগালে দাম থাকার কারণে কিন্তু সকাল থেকে এই হাটে কিন্তু আপনার ইলিশ কেনার যে ধুম সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রচুর ক্রেতার সমাগম কিন্তু সকাল থেকেই এই মৎস্য আড়তে রয়েছে। আমরা এই যে মৎস্য আড়তে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। এসব মাছ বিক্রেতারা কিন্তু বলছিলেন যে এই আড়তে শুধু ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো
স্টলও কিন্তু বসেছে। তবে সব থেকে বেশি কিন্তু এই যে ইলিশের যে সমারোহ সেটি কিন্তু আসলে অনেকটাই চোখে পড়ার মতো, এবং এই প্রতিটি আড়তে যে মৎস্য ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এইসব ইলিশ আসলে স্বাভাবিক সময়ের চেয়ে দাম অনেকটা কম থাকার কারণে কিন্তু তারা যে ক্রেতা যারা রয়েছেন তারা বিক্রি করছেন। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে এই যে সকাল থেকে যে মৎস্য আড়তে আমরা যেটি দেখেছি যে দাম কম থাকার কারণে কিন্তু অনেকটাই দেখা যায় যে এইসব ইলিশ কিন্তু আসলে তারা বিক্রি করছেন, এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন। তো মা মৎস্য আড়ত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ। বর্তমানে যেসব ই কমার্স প্রতিষ্ঠান চালু আছে তাদের আগামী 2 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। এর পাশাপাশি ই কমার্সের জন্য বাংলাদেশ ব্যাংকে রাখতে হবে নির্দিষ্ট পরিমাণ জামানত। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এইসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ইভ্যালি ইউরেন্স সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান ও তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পরে সভার সিদ্ধান্ত বিষয়ে সচিবালয় সংবাদ সম্মেলনে ই কমার্সের নিবন্ধন নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। ইভ্যালি বা ই কমার্স নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে ওনারা প্রিসাইজ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, এবং আমরাও নিজেরাও বসছিলাম। এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি আরও জানান, যারা ই কমার্স করবেন তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে, যাতে অযোগ্য ও অসৎ কেউ এ ধরনের ব্যবসায় আসতে বা থাকতে না পারে, আর এজন্য জামানত রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। রেজিস্ট্রেশন কমার্স মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকে তাদের একটা ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে আপনার সবার দেওয়া যায়। আর আমাদের এফআইইউ, তারপর অন্যান্য ডিজিটাল যে আমাদের প্ল্যাটফর্ম মানে মনিটরিং প্ল্যাটফর্মগুলি আছে এবং ইন্টেলিজেন্স, তাদেরকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, তারাও এগুলোর ক্যারেক্টার অ্যান্টিসিডেন্টস সব চেক করে দেখবে, যাতে কোনো ফলস কেউ করতে না পারে। অনিবন্ধিত কোনো ই কমার্স প্রতিষ্ঠান থেকে কেনাকাটার দায় ক্রেতাকেই বহন করতে হবে বলে সতর্ক করেন মন্ত্রিপরিষদ সচিব। এর বাইরে কারোর সাথে কোনো ট্রানজ্যাকশন করবেন না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলন চলাকালে বৃহস্পতিবার সকালে সমঝোতা স্মারক সই হয়। এতে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি ও সৌদি সফররত প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এর ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোনো সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সিরাজগঞ্জে মানসিকভাবে অসুস্থ 19 বছর বয়সী এক কিশোর শিকলবন্দি জীবন কাটাচ্ছে 4 বছর ধরে। আর্থিক সামর্থ্য না থাকায় চিকিৎসা করানো যাচ্ছে না বলছে পরিবার। কিশোর আজিজুলকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার। এভাবেই হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় 4 বছর ধরে বন্দি জীবন কাটছে সিরাজগঞ্জ সদরের হরিপুর গ্রামের কিশোর আজিজুল হকের। 2018 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে আজিজুল। তখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল ছিল এই কিশোর। অভাবের সংসার হওয়ায় লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজও করত আজিজুল। একদিন মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। এরপর ধীরে ধীরে মানসিক সমস্যা দেখা দেয়। চিকিৎসায় কিছুটা ভালো হয়ে উঠলেও নিয়মিত ওষুধ কেনার সামর্থ্য নেই পরিবারের। অস্বাভাবিক আচরণ বাড়তে থাকায় বাধ্য হয়ে আজিজুলের হাতে পায়ে শিকল দেয় পরিবার। 6 মাস পরে চিকিৎসা নিলাম, নেওয়ার পরে ওই আর সামর্থ্য হইল না, টাকা পয়সা নাই, এইভাবে আর থিয়া দিছি। 4 বছর হলো শিকল দিছি, মারধর করে, অত্যাচার করে। মেধাবী আজিজুলকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চায় সহপাঠী ও স্থানীয়রা। খুবই মেধা ছিল, আমাকে খুব সম্মান করছে, সবার সাথে খুব ভালো ব্যবহার করছে, খুবই ঠান্ডা মাজা ছিল। বর্তমান সময়ে ওর যে পরিস্থিতি,
ওর সাথে দেখা হইলে খুবই খারাপ লাগে। সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের বন্ধুদের আমাদের মাঝে ফিরে দিন, সুস্থভাবে যাতে ফিরে আসে, সেই জন্য তারা সুচিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করে। আজিজুলকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য, আমি আর্থিকভাবে সহযোগিতা করবো, প্লাস তাদের যাতে চিকিৎসাটা হয় সেই চিকিৎসার ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব। তবে শুধু আশ্বাস নয়, মেধাবী এই কিশোরকে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চায় শুভানুধ্যায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগাম জাতের আমন ধান চাষে সাফল্য পেয়েছে খাগড়াছড়ির কৃষকেরা। বিনা ধান 16 নামের এই আমনে অন্য প্রজাতির চেয়ে দ্রুত পরিপক্ক হওয়ার পাশাপাশি ফলন হচ্ছে বেশি, এতে খুশি চাষিরা। আগাম ধান পাকায় একই জমিতে প্রাকৃতিক সেচ ব্যবহার করে 4 বার ফসল উৎপাদন করতে পারবে কৃষক। খাগড়াছড়ির অন্য আমন ধানের ক্ষেত যখন সবুজ, তখন সোনালী আভা ছড়াচ্ছে নতুন প্রজাতির বিনা ধান 16। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আগাম প্রজাতির এ ধান আগেই পরিপক্ক হয়। দেশীয় অন্য যে কোনো আমন প্রজাতির ধানের চেয়ে উচ্চ ফলন ও বৈরী আবহাওয়া সহনশীল হওয়ায় এ জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। 105 দিনের মধ্যে ফসল ঘরে তুলছে কৃষক। আগাম ধান পাকায় এই জমিতে শীতকালীন সবজি চাষের সুযোগ পাবে তারা। আমার 40 শতক জমিতে প্রায় 80-800 কেজি থেকে প্রায় 900 কেজি সামথিং পেয়েছিলাম আর কি ফসল। বপন করা হয়েছিল জুলাইয়ের 8 তারিখে, আর এই ধানটা অলরেডি 103 দিনের মধ্যে এই ধানটা আমাদের এরকম কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আমরা কর্তন করতেছি। আগেই ধান কাটা শেষ হওয়ায় ভেজা জমিতেই সবজি আবাদের সুযোগ রয়েছে বলে জানান বিনা উপকেন্দ্রের এই কর্মকর্তা। আমরা 4 ফসলি ক্রপিং প্যাটার্ন করার চেষ্টা করছি। সেই ক্রপিং প্যাটার্নকে সহযোগিতা করে, যেহেতু 100 থেকে 105 দিনে এর ফলন আমরা পেয়ে যাই, সুতরাং আমরা শীতকালীন যে কোনো সবজি এবং রবি ফসলের জন্য এটি খুবই উপযোগী। জেলার পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি ও দীঘিনালায় বিনা ধান 16 এর চাষ সফল হওয়ায় অন্য উপজেলায় সম্প্রসারণের কথাও বলছেন বিনা উপকেন্দ্র সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় গড়ে উঠেছে 400 চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা। কালের বিবর্তনে মাথা আঁচড়ানোর পর ফেলে দেওয়া চুল প্রক্রিয়াজাত করা হচ্ছে শিল্প পণ্যের উপকরণ হিসেবে, হচ্ছে রপ্তানিও। আর এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে হাজারো পরিবারে। মানভেদে প্রতি কেজি চুল বিক্রি হচ্ছে 4 থেকে 5 হাজার টাকায়। নিখুঁত হাতে মাথার চুল দিয়ে তৈরি করা হচ্ছে পরচুলা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এমন কারখানা আছে কমপক্ষে 400। মাথা আঁচড়ানোর সময় চিরুনিতে যে চুল আটকে যায় সেই চুল বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে হকাররা। পরে সেই সব চুল ধুয়ে পরিষ্কার করে তৈরি করা হয় বান্ডেল। এরপর সেই চুল থেকে তৈরি হয় পরচুলা। এসব প্রক্রিয়া এখন সম্পূর্ণ হচ্ছে চুয়াডাঙ্গার এসব কারখানায়। এতে কর্মসংস্থান হয়েছে অন্তত 25,000 নারী পুরুষের। এখানে ধরেন অনেক শিক্ষিত মেয়ে আছে যারা চাকরি পাচ্ছে না, এখন কি এটা কর্মস্থলে, কিন্তু কর্ম করে অনেক টাকা ইনকাম করা যায়। এই কাজটা করে যে আমরা অনেক টাকা পাই, সে টাকা দিয়ে আমাদের সংসার যেহেতু চলে, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে এসেছি। এসব কারখানায় উৎপাদিত পরচুলা রপ্তানি করা হয় চীনে। আসছে বৈদেশিক মুদ্রা, এতে বদলে যাচ্ছে এসব এলাকার অর্থনীতি। যাদের মাথায় চুল নেই, পরচুলা বলা হয়, ওই ক্যাপ আমরা এখন এখানে তৈরি করতেছি। ওই প্রসেসিং করা চুল দিয়ে এখানে শ্রমিক দিয়ে আমরা এখানে 4-6, 4-4 বিভিন্ন ক্যাপ এখানে তৈরি হয়। এই ক্যাপগুলো আবার ওটা চীনেই আমরা ফের চীনকে আমরা দিয়ে দিই। 2000 সাল থেকে এই জেলায় ছোট পরিসরে শুরু হয় চুলের ব্যবসা। পরে 2013 সালে সমবায় অধিদপ্তরের অনুমোদন লাভ করে স্থানীয় চুল ব্যবসায়ীরা। ব্যাপক হারে আমাদের যে বেকার যুবক যুবতী এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছে। আমার মনে হয় এই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ব্যবসাটি আরও দ্রুত এগিয়ে যাবে। আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এসব চুল কারখানা থেকে আরও মানসম্মত পণ্য উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেসবুকের কর্পোরেট নাম বদলে হচ্ছে মেটা, তবে প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকের নাম পরিবর্তন হবে না। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেয়। কিছুদিন আগে এই নাম পরিবর্তনের কথা জানায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নাম পরিবর্তনের ফলে পুরো প্রতিষ্ঠানটি অন্য একটি প্রতিষ্ঠানের অধীনে গেলেও অন্যান্য অ্যাপে এর প্রভাব পড়বে না।
ফেসবুকের নাম মেটা রাখার পাশাপাশি মেটাভার্স নিয়ে বিস্তারিত পরিকল্পনাও জানিয়েছে মার্ক জাকারবার্গ। প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে প্রত্যাশিত জনপ্রিয় বিষয় এই মেটাভার্স। এতে ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করে ডিজিটাল স্পেসকে নিয়ে আসা হয় বাস্তবের কাছাকাছি। দুনিয়া কাঁপানো সিনেমা ম্যাট্রিক্সে ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তবের পৃথিবীকেও দখল করে নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে মিলেমিশে একাকার হয়ে যায় রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবধান। মেটাভার্সের ধারণা প্রথমে মিলেছিল গল্প উপন্যাসে, তবে গেমিং দুনিয়ায় এখন এটি বেশ জনপ্রিয়। সেখানে এক গেমার অন্য গেমারদের সঙ্গে নানা অভিযানে অংশ নিতে পারেন ভার্চুয়াল জগতে। এজন্য লাগে শুধু একটি ভিআর হেডসেট। এখানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনা যায় জমিজমা থেকে শুরু করে নানা কিছু। এখন শিশুদের গেম রোবলক্স ও এপিক গেমস ফোর্টনাইট নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে দাবি করে। যোগাযোগের ক্ষেত্রে এখন ব্যবহৃত হয় ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন, তবে মেটাভার্সের মাধ্যমে এই যোগাযোগ হবে বহুমাত্রিক এবং কর্মকাণ্ড ভিত্তিক। এতদিন ছোট পরিসরে থাকলেও এখন ফেসবুক থেকে শুরু করে বিশ্বের টেক জায়ান্টরা বিনিয়োগ নিয়ে আসছে মেটাভার্স নামের এই ডিজিটাল স্পেসে, যেখানে রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্য প্রায় শূন্যের কোঠায় নামবে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার বিস্তার। 2 মাস পর বৃহস্পতিবার দেশটিতে সর্বোচ্চ 803 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। রাশিয়া উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনার প্রকোপ শুরুর পর 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড সংক্রমিত হয়েছে 40,000, মারা গেছে 1100-র বেশি মানুষ। বিশ্বে 24 ঘন্টায় করোনার মৃত্যু হয়েছে 7,813 জনের, শনাক্ত হয়েছে 4,71,000-এর বেশি। বিশ্বে করোনায় মোট সংক্রমণ ছাড়িয়েছে 24,62 লাখ, মারা গেছে 49,95,000-এর বেশি মানুষ। সংক্রমণ ও মৃত্যু গত এক সপ্তাহে বেড়েছে 4%। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1200 মানুষ মারা গেছে, শনাক্ত হয়েছে 75,000 মানুষ। যুক্তরাজ্যে গত এক সপ্তাহে মৃত্যুহার বেড়েছে 6%। করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 45 ভাগ আর মৃত্যুহার বেড়েছে 63 ভাগ। গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার জুড়ে যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বন্দীদের সাথে কথা বলে এবং নানা ছবি যাচাই বাছাই করে তদন্ত শেষে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। আটক হয় প্রায় 9,000 অভ্যুত্থান বিরোধী। অনেককে নেওয়া হয়েছে ইয়াঙ্গুনের একটি জিজ্ঞাসাবাদ কেন্দ্রে। আটক হওয়া সাংবাদিক সহ 28 বন্দীর সাথে কথা বলেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। এছাড়া ছবি, স্কেচ, চিঠি এবং সেনাবাহিনী ত্যাগ করা 3 সদস্যের সাক্ষ্য যাচাই বাছাই করে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে উঠে এসেছে বন্দী অবস্থায় আটকদের ওপর ভয়াবহ নির্যাতনের কথা। জিজ্ঞাসাবাদ কেন্দ্রটি ছিল নরকের মতো। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনি জানেন না কি ঘটতে যাচ্ছে আপনার সাথে। খুবই কষ্টকর ছিল সেই অভিজ্ঞতা। বন্দীদের বক্তব্যে জানা যায় মিয়ানমার জুড়ে আছে এমন বেশ কয়েকটি কেন্দ্র। মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের নির্বাহী পরিচালক জানান, মিয়ানমার জুড়ে ব্যাপক হারে নির্যাতন চলছে। অভ্যুত্থানের পর থেকে পুলিশ এবং সেনাবাহিনী নির্যাতন চালাচ্ছে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গায়। তারা মিয়ানমারের বিভিন্ন নাগরিক, তরুণ ও বৃদ্ধ, বিভিন্ন জাতিগত গোষ্ঠীকে লক্ষ্য করছে। এসব তথ্য এটাই প্রমাণ করে যে আমাদের দেশে এই মুহূর্তে ব্যাপক এবং পদ্ধতিগত নির্যাতন চলছে। কমিউনিটি হল এমনকি রাজপ্রাসাদেও গড়ে তোলা হয়েছে জিজ্ঞাসাবাদ কেন্দ্র, কিন্তু বেশিরভাগ নির্যাতন চলেছে সামরিক কম্পাউন্ডে। নির্যাতনের এই কৌশল মিয়ানমারে কয়েক দশক ধরে চলে আসছে বলে জানান হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক গবেষক ম্যানি মং। এই কৌশল ব্যবহার হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধেও। বন্দীদের ছবি দেখে যা বোঝা গেছে, তাদের উপর শক্তি প্রয়োগ করে নির্যাতন করা হয়েছে। কারো কারো পুরো পিঠ এবং পায়ে ক্ষত দেখা গেছে। এতেই স্পষ্ট হয় এটি কেবল একটি বা দুটি আঘাত ছিল না, এটি একটি পদ্ধতিগত নির্যাতনের চিত্র।
এপির এই তদন্ত নিয়ে জানতে চাইলে মিয়ানমার সেনাবাহিনী জানায় এমন অর্থহীন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে আজ বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ। অস্তিত্বের লড়াই, টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। হারলেই রিয়াদদের বিদায় নিশ্চিত। জয়ে ফিরতে অতীত অভিজ্ঞতা থেকে প্রেরণা খুঁজছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। অন্যদিকে টানা 2 ব্যর্থতার পর টিম টাইগার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। দেয়ালে পিঠ থেকে গেছে। সাকিব মাহমুদুল্লাহরা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল, আর একটা হার মানে সেটা একেবারে শেষ হয়ে যাওয়া। 18 দিনে 8 ম্যাচ খেলায় বিষাদ ঘিরে ধরেছে ক্রিকেটারদের। তার উপর আবার একদিন বিরতি দিয়ে ডু অর ডাই ম্যাচ। অনুশীলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে আসেনি বাংলাদেশ দল। হোটেলবন্দি থেকেছেন ক্রিকেটাররা। মাঠের সময়টা ভালো যাচ্ছে না একেবারে। যতটুকু আশা প্রতিপক্ষ বিবেচনায়। টাইগারদের সবচেয়ে চেনা জানা প্রতিপক্ষ উইন্ডিজ। মাহমুদুল্লাহ মুশফিকদের আত্মবিশ্বাস দেবে মুখোমুখি 12 বারের লড়াই, যেখানে 5 বার জিতেছে বাংলাদেশ, 6 বার উইন্ডিজ। 2007 সালে ওদের বিপক্ষে পাওয়া জয়টা এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে একমাত্র। টি-20তে আমার কাছে মনে হয় যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যাদের দিন যারা বেশি ভালো খেলবে, এখানে কোনো ছোট বা বড় টিম নেই। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট যে 2-3টা সিরিজ হয়েছে আমরা টি-20তে ভালো খেলেছি, তো আমার কাছে মনে হয় এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেবে। একাদশ নিয়ে স্বস্তিতে নেই টিম টাইগার্স। সবচেয়ে বড় চিন্তা ওপেনিং নিয়ে। মিডল অর্ডারে ফিনিশারের কাজ করতে পারছেন না সোহান। সাইফুদ্দিন না থাকায় ভারসাম্য হারিয়েছে বোলিং অ্যাটাক। মুস্তাফিজও শেষ 3 ম্যাচে উইকেটলেস, ইকোনমি 8। একাদশে ফিরতে পারেন সৌম্য। বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ 2 ম্যাচই বাজেভাবে হেরেছে। তাদেরও মাথা ব্যথার কারণ ব্যাটিং। বাংলাদেশের বিদায় নিশ্চিত করে সেমির আশা টিকিয়ে রাখতে চায় ক্যারিবিয়ানরা। আমাদের মতো বাংলাদেশও প্রথম 2টো ম্যাচ হেরেছে। বিশ্বকাপের সুপার 12-এ এটাই আমাদের সুযোগ জয় ছিনিয়ে নেয়ার। আমরা জানি ওদের অনেক ভালো স্পিনার আছে, তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। শারজাতে প্রথম ম্যাচ খেলে উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছে টাইগাররা। ছোট বাউন্ডারির ভেন্যুতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল আসতেই পারে। টানা 2 হার আর সমালোচনায় পৃষ্ঠ বাংলাদেশ দল। কোনো সিদ্ধান্তই যেন ঠিক মতো নেওয়া যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে অনুশীলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তাই তো ঘুরে দাঁড়ানোর মিশনে জয় পেতে বাংলাদেশ দলকে স্কিলের সাথে মনোযোগ দিতে হবে মানসিক শক্তিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। শারজাহ অথবা আবুধাবি, খেলা যেখানেই হোক শত কষ্ট করে হলেও মাঠে উপস্থিত হয় হাজারো সমর্থক। তাদের দেওয়া সমর্থন জয়ে ফেরাতে পারছে না টাইগারদের। ব্যাটিং বোলিংয়ের বাজে প্রদর্শনীতে হারতে হচ্ছে একের পর এক ম্যাচ। তবে হাল না ছেড়ে সমর্থকদের প্রত্যাশা উইন্ডিজের বিপক্ষে জয়ে ফিরবে রিয়াদ সাকিবরা। সমালোচনা ভুলে সমর্থন থেকে শক্তি খুঁজে নেওয়ার তাগিদ সমর্থকদের। একজন মোস্তফা, একজন ফিরোজ জীবিকার তাগিদে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে। কপাল গুনে কাজ করছেন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের মতো একটা আসরের সাক্ষী হতে পারছেন। আর যখন এখানে টাইগারদের ম্যাচ হয় তখন আবেগ ছুঁয়ে যায়। প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করেন বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচটা হবে শারজাহতে। এই শারজাহতে অনেক বাঙালি রয়েছেন যারা কিনা বিভিন্ন জায়গায় কাজ করছেন। আমি জানার চেষ্টা করব তাদের কাছে বাংলাদেশ দলের এই ম্যাচ নিয়ে তারা কি ভাবছেন, এবং যখন কাজ করেন মাঠেই বা গ্যালারিতে তখন তাদের অনুভূতিটা কেমন থাকে। আমি প্রথমে আপনার কাছে যেতে চাই যে বাংলাদেশ দল যখন খেলে, আপনারা এখানেই কাজ করেন, তখন কেমন লাগে? অনেক ভালো লাগে। বিশেষ করে গত ম্যাচে দেখেছি অনেক বাঙালি দর্শক এখানে উপস্থিত হয়েছে, যেটি শারজাহ স্টেডিয়ামের রেকর্ড ভেঙেছে বাঙালি। যে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, আমরা আশাবাদী সে ম্যাচ জয়লাভ করবে বাংলাদেশ। আপনার কাছে যেতে চাই, কেমন লাগে আসলে বাংলাদেশ দল 2টো ম্যাচ হেরেছে, এরপরেও গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেখানে আপনি কি আশা করেন এবং কোন বিষয়গুলো মনে হয় যে আপনার আরও ভালো করার দরকার আছে? আমাদের যারা খেলোয়াড় আছে তারা ইনশাল্লাহ ভালো খেলবে এবং যে খেলাগুলো খেলছে তার সাথে ভালো খেলার জন্য আশা করি তারা ইনশাল্লাহ জিতবে। গণমাধ্যম আর সামাজিক মাধ্যমের সমালোচনা নিয়ে মন খারাপ ক্রিকেটারদের। সেখান থেকে বেরিয়ে আসার তাগিদ সমর্থকদের। সমালোচনা ভুলে গিয়ে কোটি মানুষের ভালোবাসা থেকে সাহস জোগাতে বলছেন প্রবাসীরা। সাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস এরা যদি ভালো খেলে ওপেনিং ব্যাটসম্যান ইনশাল্লাহ কাল জিতবে আশা করি আমরা। যারা খেলা দেখে অনেকে মনে করেন অনুরাগে
বলে, আবার বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সাপোর্ট, হারলেও বাংলাদেশের সাপোর্ট। আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ম্যাচ দেখতে ছুটে আসেন প্রবাসীরা। শারজাহ, আবুধাবির গ্যালারি যেন হয়ে ওঠে মিরপুর। টানা 2 ম্যাচে হতাশ হতে হলেও উইন্ডিজের বিপক্ষে জয় উল্লাস করতে চান টাইগার সমর্থকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রেঞ্চ লিগ 1-এ ঘরের মাঠে পিএসজির অতিথি লিলে পার্ক দি প্রিন্সেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। লিগে দারুণ ছন্দে পিএসজি, 11 ম্যাচে 9 জয় আর 1 ড্রয়ে টেবিলের শীর্ষে ফরাসি জায়ান্টরা। যদিও গেল মৌসুমে চ্যাম্পিয়নদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না পিএসজি। এমবাপ্পেকে পাওয়া যাচ্ছে না সেটি আগে থেকেই নিশ্চিত। পেশির চোটে ভুগতে থাকা মেসিকে নিয়েও শঙ্কা আছে। ম্যাচের আগের দিন অনুশীলনেও ছিলেন না এই 2 তারকা। অন্যদিকে ভালো সুবিধাজনক অবস্থানে নেই লিলে, 15 পয়েন্ট নিয়ে টেবিলের 10-এ তারা। সব প্রতিযোগিতা মিলে শেষ 3 ম্যাচ জেতেনি লিলে। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।